Hi everybody. So here I am Manik Monjol and once again I welcome you from our channel It is a Study at Home. তো once again আমি তোমাদের সামনে আজকে বিশ্ব সাহিত্যের দরবার থেকে আরও একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং একটি হৃদয়গ্রাহী একটি টেক্সট নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে গণনায়ক। যদিও এটি বাংলায় কিন্তু এটার ইংরেজি অনুবাদ আমাদের কাছে রয়েছে, যে টাইটেল হচ্ছে দ্য পাবলিক হিরো নামে। তো এই গণনায়ক বা জনতার নায়ক এই লেখাটির আসল রচয়িতা হচ্ছেন সতীনাথ ভাদুড়ী। তবে আমরা এই টেক্সটটি পেয়েছি দ্য ব্লিডিং ব্রডার্স নামক একটি এডিটেড বই থেকে, যার এডিটর রয়েছেন জয়জিৎ ঘোষ এবং মীর মোহাম্মদ আলী স্যার, এবং এই টেক্সটটি যিনি পার্টিকুলারলি ইংরেজিতে অনুবাদ করেছেন তিনি হচ্ছেন সুকৃতি ঘোষাল। তো সর্বপ্রথম আমরা জানবো যে বা জানার চেষ্টা করব যে কেন আমরা এই টেক্সটটি পড়ব, সতীনাথ ভাদুড়ীর এই গণনায়ক বা জনতার নায়ক এই গল্পটি পাঠ করব, যে কেন পাঠ করব। আসলে দেশভাগ পরবর্তী ভারতীয় সমাজের যে বাস্তবতা সম্পর্কে এমন যদি কোনো টেক্সট হয়ে থাকে তা কিন্তু এই টেক্সটটি। এই গল্পের মাধ্যমে পাঠকেরা বুঝতে পারবে কিভাবে রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে কিছু মানুষ সমাজের দুর্বলতা, সাধারণ জনগণের যে অসচেতনতা ও ভয়কে ব্যবহার করছে বা তাদের করেছিল ব্যক্তিগত লাভের পথ খুঁজতে। সো এই বিষয়টি, এই গল্পটি কেবলমাত্র দেশপ্রেমের নামে প্রদর্শিত শুধু যে ভণ্ডামিটাকে ব্যঙ্গ করছে তা নয়, বরং বাস্তব জীবনের রাজনৈতিক প্রতারণা ও মানবিক সংকটকেও কিন্তু এখানে একটা উন্মোচনের প্রয়াস হচ্ছে। এবারে আসবো এই গল্পটির পেছনে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি। তো 1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তান নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়, যার ফলে শুরু হয় এক হৃদয় বিদারক এবং অস্থিরতার সময়। ধর্মের ভিত্তিতে এই বিভাজন ছিল অত্যন্ত জটিল এবং অত্যন্ত হিংসাময়। লক্ষ লক্ষ মানুষ হিন্দুস্তান থেকে পাকিস্তানে এবং পাকিস্তান থেকে হিন্দুস্তানে পালিয়ে আসে, যার ফলে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তান, যেটা বর্তমানে বাংলাদেশ, এই দুটি এলাকার মধ্যে মধ্যবর্তী সীমান্ত অঞ্চল যেমন দিনাজপুর, পূর্ণিয়া, মালদা প্রভৃতি জেলা দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিল। আসলে এগুলো ভারতবর্ষের অন্তর্ভুক্ত হবে নাকি এই পূর্ব পাকিস্তান বা বাংলাদেশের, তা নির্ধারণ করতে দেরি হচ্ছিল। এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক নেতা, কিছু দালাল ও স্থানীয় ব্যবসায়ীরা মিথ্যা তথ্য, গুজব এবং ভয়ভীতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করতে থাকে। উদ্বাস্তুদের সাহায্যের নামে এখানে মানুষরা ত্রাণ বিতরণের ভেতরেও চলে দুর্নীতি ও লোভ। এমন এক অস্থির এবং নৈতিকভাবে বিপর্যস্ত এক সমাজ ব্যবস্থার মধ্যেই সতীনাথ ভাদুড়ী লিখলেন গণনায়ক বা জনতার নায়ক বা দ্য পাবলিক হিরো। সো গল্পটি ভারতীয় সমাজের এক কালো সময়ের একটা প্রতিচ্ছবি বলতে পারি এবং স্বাধীনতার পরবর্তী বাস্তবতার এক ব্যঙ্গচিত্র হিসাবেও পরিচিত। এবারে আসবো গল্পের চরিত্রগুলি কি কি ছিল। সর্বপ্রথম মূল চরিত্র মুনিমজি। সো এই মুনিমজি বা মুনিম গল্পের মুখ্য চরিত্র ও শিরোনামের নায়ক বলতে পারি। তো তিনি একজন চালাক, কৌশলী ও মুনাফাবাজ লোক, পেশায় একজন ভাড়াটে সংগ্রাহক বা মুনিম বলি, যিনি বিভিন্ন বাজারের লিজ নেন এবং অর্থ উপার্জনের উপায় খোঁজেন। চূড়ান্তভাবে মুনিমজি আমরা বলতে পারি একজন বিদ্রুপাত্মক নায়ক, যিনি নিজের স্বার্থে জনসেবার মুখোশ পরে আছেন। তিনি পাবলিক হিরো নন, তার পাবলিক ভিলেন একজন। দ্বিতীয় চরিত্র হচ্ছে দর্পণ সিং, একজন রাজবংশী হিন্দু ব্যবসায়ী, উদ্বাস্তু হয়ে আসা লোকেদের মধ্যে একজন। তিনি মুনিমজির দেওয়া এই ভীতিপ্রস্ত সংবাদে বিশ্বাস করে তিনি উদ্বেগে পড়ে যান। নিজের গ্রাম কোন দেশের মধ্যে পড়বে তা নিয়ে তিনি চরম দুশ্চিন্তা করেন। তো দর্পণ সিং হচ্ছে ওই সমস্ত মানুষের প্রতীক যারা দেশভাগের সংকটে ঘর, সমাজ ও আত্মপরিচয় হারিয়েছিল। তৃতীয় চরিত্র আসবো, তার নাম হচ্ছে ইকবাল। ইকবাল একজন মুসলিম যুবক, যিনি পাকিস্তানের সমর্থক ছিলেন। তিনি স্বাধীনতা দিবসে পাকিস্তানের সবুজ পতাকা উত্তোলন করেন। তার চরিত্র
পাকিস্তানপন্থী সাধারণ মুসলিম যুবকদের প্রতিচ্ছবি। তো ইকবালের চরিত্রে দেশভাগের পর নতুন দেশ নিয়ে মানুষের মনোভাব ও রাজনৈতিক বিভাজনের অভিমান ফুটে উঠেছে। এছাড়া আমরা চতুর্থ যদি বলি তাহলে হচ্ছে কিছু রিফিউজি অর্থাৎ যারা উদ্বাস্তু জনগণ ছিল। তো এরা এই সম্মিলিত চরিত্রগুলি যাদেরকে একত্রে গল্পে প্রবেশ করতে দেখা যায়, এরা হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে যারা সীমান্তবর্তী অঞ্চল থেকে আগত মানুষ, যারা গুজবের কারণে আশ্রয়ের খোঁজে এদিক এদিক ঘুরে বেড়াচ্ছে। তো এই চরিত্রগুলি পার্টিশনের অ্যাকচুয়ালি আসল শিকার বা বলি বলতে পারি, যারা বিভাজনের এই বলিতে শিকার হয়েছেন। এছাড়া রিফিউজি চিলড্রেন অর্থাৎ ওই যারা এখানে উদ্বাস্তু এসেছিল সেখানকার কিছু বাচ্চারা, তো এরা অত্যন্ত সিম্বলিক কিছু চরিত্র, কারণ তারা ব্রহ্মদত্তী ভূত, মামদ ভূত এইসব খেলার মাধ্যমে হিন্দু মুসলমান দাঙ্গাকে অনুকরণ করে দেখাচ্ছিল। তো তারা শিখে গেছে কিভাবে তুই বাঙাল হ, তুই পাকিস্তানি বলেই কাউকে মেরে ফেলা যায়। তো এই শিশুরা পার্টিশনের পরবর্তী প্রজন্মের একটা অবচেতন মানসিকতার ধারক বা বাহক বলাইতে পারে। এছাড়া অন্যান্য কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে, যেমন মালিকের বাড়ির ফোন অপারেটর, ভৃত্য, হাটের দোকানদার, মুনিমজির গারোয়ান, বিলট, তো যারা গল্পের পটভূমি নির্মাণে সহায়ক ভূমিকা গ্রহণ করেছে। তো তারা গল্পে সরাসরি বিশ্লেষণের জন্য না হলেও মোটামুটি এই পার্টিশনটাকে ভালো করে বুঝতে গেলে এই সমস্ত চরিত্রগুলিও দরকার। ওকে, এবারে আমরা সরাসরি চলে আসবো এই গল্পটির সারাংশ। তো ভিডিওটি হয়তো একটু দীর্ঘায়িত হতে পারে, তো আশা করি যদি সামারিটাকে ভালো করে শোনো তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু অসুবিধা হবে না ছোট ছোট পয়েন্টগুলোকে। তো শহর নদী পূর্ণিয়া জেলার গোপালপুর থানা এবং আরেকদিকে দিনাজপুর জেলার শ্রীপুর থানার সীমানা ভাগ করা হয়েছে। পাহাড়ে বাঁকানো এই নদী এই অঞ্চলে কিন্তু খুবই শান্ত। নদীর ওপরে একটা ভাঙাচোরা সেতু দাঁড়িয়ে আছে, যার উপর দিয়ে আগে সৈন্য চলাচল করত। সেতুর পাশেই গড়ে উঠেছে একটি হাট, যার নাম হচ্ছে অরুয়া খোয়া হাট। একসময় যুদ্ধকালীন অনিশ্চয়তায় তা হয়ে ওঠে এক চোরা কারবারির কেন্দ্র। এই বাজারের দক্ষিণ পশ্চিম দিকে মালদা থেকে জলপাইগুড়ি যাওয়ার সড়কপথ। আশেপাশের গ্রাম থেকে শত শত বলদ গাড়িতে মালামাল সব আসে এবং এই সেতু পর্যন্ত পৌঁছায়। সুধানী স্টোর হাউসের জহুরমল দোকানিয়ার মুনিম, যিনি আমাদের কেন্দ্রীয় চরিত্র, যিনি অ্যাকচুয়ালি একজন ভাড়াটের সংগ্রাহক, এক রাতে চুপি চুপি চিনি বোঝাই গাড়িতে উঠে রওনা দেয় এই অরুয়া খোয়া হাটের উদ্দেশ্যে। সঙ্গে ছিল তার ওই গাড়োয়ান বিলট। পথে সে বারবার বিলটকে সাবধান করছে, যেন কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি বলেন এতে চিনি নয়, এতে আলু আছে। মুনিমজি এখন খুব খুশি, কারণ সে হাটে এক সংবাহক বা সংবাদ প্রেরক হিসেবে কাজ করে। ওকে, তাই সবাই তাকে দাঁড় করায়, সবাই তার কাছ থেকে খবর জানতে চায়। তো এমনকি প্রাইমারি স্কুলের মাস্টারও তার কাছ থেকে খবর জানতে চায়। তার মালিকের বাড়িতে বিদ্যুৎ চালিত টেলিফোন আছে, সেখান থেকেই সে নাকি গভর্নরের সাথে কথা বলেন। এই সব কল্পনাই তাকে এক বিশ্বস্ত খবরি বা উৎস বানিয়েছে। সকালে হাটে পৌঁছে মুনিমজি দোকানদারদের বলেন, জানেন তো দিনাজপুর পাকিস্তানে যাচ্ছে। এই কথাই সবাই হতভম্ব। কেউ তার নিজের গ্রাম কোন জেলায় পড়েছে, কে কোন গ্রামে অর্থাৎ কোন দেশে যাচ্ছে জানতে চায়। তিনি বলেন, আরুয়া খোয়া পূর্ণিয়া জেলার অন্তর্ভুক্ত, আমার মনে হয় এটা হিন্দুস্তানে থাকছে। এক রাজবংশী ব্যবসায়ী যার নাম দর্পণ সিংহ আতঙ্কে স্তব্ধ। অন্যরা অপেক্ষা করে নিজের গ্রাম পাকিস্তানে পড়েছে কিনা জানার জন্য। কেউ তো আবার কাঁদছে, কেউ আবার খুশি, কেউ বলে সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এইসব প্রতিক্রিয়া হাটে ছড়িয়ে পড়ে। মুনিমজির ভাষণে যারা হতাশ হয়েছিল তারা দুদিন পরেই হাটে ফিরে আসে। শোনা যায় পূর্ণিয়া জেলার কিছু অংশ পাকিস্তানে যাবে। মুনিমজি বলেন, আসলে ওরা আবার মানচিত্র পাল্টাবে গো,
কিন্তু এখনো ঠিক হয়নি দিল্লি থেকে রাতের গাড়িতে কিছু অফিসার আসবে এবং মেপে ঝেপে দেখবে। তোমরা চিন্তা করো না, পুরুলিয়া এই এটাকে জেলার মধ্যে যেটা রয়েছে আরুয়াখোয়া ঠিক থাকবে। এমনকি অনেকে আবার টাকা নিয়ে এসছি, টাকা নিয়ে জানতে চাই তাদের গ্রামের ভাগ্য কোথায়। হ্যাঁ, তাদের গ্রাম পাকিস্তানে না ভারতবর্ষে। তো মুনিমজি শুধু বলেন, দেখুন বাবু, এখনো ঠিক হয়নি, তবে আমার আন্দাজ বলছে, আসলে এই বলে তিনি ভবিষ্যৎবাণী করতেন এই সময়ে হাটে উদ্বাস্তু আবার আসতে শুরু করেছে। কারণ আরুয়াখোয়া ভারতবর্ষ থাকবে, হিন্দুস্তান থাকবে, অনেকেই ভয়ে ঘর বাড়ি ছেড়ে আরুয়াখোয়ায় এসে আশ্রয় নেয়। কেউ ধান, কেউ চাল, কেউ ঘি কলসিতে ভরে সব নিয়ে আসে। আবার কেউ কেউ খালি হাতেও এসেছে। তাদের প্রত্যেকের চেহারায় আতঙ্ক, চোখে ঘুম নেই। মুনিমজি তখন উদ্বাস্তুদের জন্য সাহায্যের আয়োজন করেন। তাদের জন্য তাঁবু তৈরি করছে, খিচুড়ি রান্না করছে, কাপড় বিতরণ করছে। তো এই দেখে সবাই তো বলবে জনদরদি, তো তাই তো সবাই তাকে পাবলিক হিরো বলতে ভাবতে লাগলো। শুধু সাহায্য নয়, মুনিমজি ত্রাণ দেওয়ার জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থাও করেন। কিন্তু সবকিছুর পিছনে ছিল পুরোপুরি লাভের অঙ্ক। চাল যখন বিতরণ করছে ওজনে কম, কাপড় যখন দিচ্ছে কাটছাট করছে, অন্যদিকে উদ্বাস্তুদের কাছ থেকে জিনিস অল্প দামে কিনে পরে সেগুলোকে আবার বেশি দামে বিক্রি করছে। ত্রাণ কমিটির সব ফাইল ও হিসাব তিনি রাখেন। মাঝে মাঝে গ্রামে গিয়ে বলে আসেন, ত্রাণ চাইলে হাটে আসতে হবে, পূর্ণিয়া জেলার মধ্যে পড়লেই চলবে না, হিন্দু হলে হিন্দুস্থানেই থাকতে হবে, মাথায় রেখো কিন্তু। এবারে 15ই আগস্ট উদযাপনের প্রস্তুতি শুরু হয়। মুনিমজি বলেন, দুই দেশ আলাদা, তাই দুই দেশের পক্ষের পতাকা চাই। তিনি এক পাশে এই যে আমাদের তেরাঙ্গা বিক্রি করছে, আরেক পাশে সবুজ পতাকা এই যে বিক্রি নয় টাঙানোর ব্যবস্থা করেছে। ওকে, তো উভয় পক্ষের মন রাখতে হবে, কারণ পাকিস্তানে যা যাচ্ছে তারা বলল আমাদের পতাকা কই। তো তিনি পতাকা বিতরণ করেন উভয় সম্প্রদায়ের মধ্যে। তবে হ্যাঁ, বিতরণ নয়, আমি যেটা বলছিলাম বিক্রি করছে। যারা পাকিস্তানে থাকতে চায় তারা বলে জয় পাক, আর যারা হিন্দুস্তানপন্থী তারা বলে জয় হিন্দ। কিন্তু মুনিমজির কাছে সবই তো জয় লাভ, জয় লাভ, জয় করছে সব। তো হাটের বাচ্চারা একদিন দেখা যায় খেলা করছে। কি খেলা করছে? হিন্দু মুসলিম দাঙ্গা। একদল ব্রাহ্মদত্তি সেজেছে, আরেক দল সেজেছে মামদুপুর। কেউ কারো গলা কাটে, কেউ বলে তুই বাঙাল হ, চল পাকিস্তানে যা। তো এই ভয়ানক খেলার মাঝখানেও মুনিমজি কিন্তু নির্বিকার। মুনিমজি সবকিছু দেখছে, কিন্তু একদম সে কোনো কিছু মাথায় ভ্রুক্ষেপ করছে না। তিনি শুধু তার খাতায় হিসাব কষেই যাচ্ছে, কত চাল গেল, কত টাকা এলো, কোন পতাকা কটা বিক্রি হলো। গল্পের শেষ লাইনে স্বাধীনতা দিবস শেষে আমরা দেখতে পাচ্ছি মুনিমজি চুপচাপ খাতায় লিখছেন। কি লিখছেন? তেরেঙ্গা ওকে 5টা ফেরত এসেছে, সবুজ 3টা ফেরত এসছে, এদের মধ্যে বিক্রিযোগ্য কটা, এই সব লিখছে। তো গল্পটি শেষ হচ্ছে এক গভীর বিদ্রুপ ও বেদনা বোধে। মুনিমজি একজন পাবলিক হিরো বা জনতার নায়ক হিসাবে পরিচিত হলেও তার আসল পরিচয় আমরা সবাই বুঝতে পেরেছি একজন চালাক মুনাফাবাজ, যিনি জাতি, দেশ, ধর্ম সব তার কাছে কিচ্ছু নয়, ব্যবসার একটা সামগ্রী। তো এই ছিল মোটামুটি গল্পটি। তবে যদি একটু আমি লেসন এই গল্প থেকে কি পেলাম আলোচনা করতে, গণনায়ক গল্পের মাধ্যমে সতীনাথ ভাদুড়ী আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সামনে এসে দাঁড় করালেন। দেশভাগের মতো ভয়াবহ একটা মানবিক সংকটময় পরিস্থিতির তিনি পটভূমির মাধ্যমে দেখালেন কিভাবে কিছু মানুষ সংকটকে নিজের স্বার্থসিদ্ধির উপায় হিসাবে ব্যবহার করে। আপনারা নিশ্চয়ই যখন কোভিড-19 চলছিল নিশ্চয়ই মনে রেখেছেন কত মানুষ একদিকে হাহাকার, আবার কিছু মানুষ কিন্তু ব্যবসাও করছে। তো আসলে এরকম হয়। গল্পে মুনিমজি চরিত্রটি এমন একজন মানুষ যিনি ধর্ম, দেশপ্রেম, উদ্বাস্তুদের দুর্দশা সবকিছুকে ব্যবসা ও মুনাফার পণ্যে পরিণত করেন। তিনি কখনো ত্রাণদাতা, কখনো খবরের উৎসকার, আবার কখনো পতাকার বিক্রেতা, আবার কখনো রাজনৈতিক নেতা। তো এইসব মুখোশ পরে জনতার সামনে আসেন, অথচ তার প্রতিটি কর্মের পেছনে থাকে স্বার্থপরতা, লোভ ও
নিঃসঙ্গ একটা বুদ্ধি চর্চা। তো সতীনাথ ভাদুড়ী এই গল্পের মাধ্যমে পাঠকদের চোখে আঙুল দিয়ে দেখালেন স্বাধীনতা পেলেও মানুষ যদি নৈতিকভাবে স্বাধীন না হয় তাহলে সমাজের নায়কের মুখোশ পরা প্রতারকরা আসল নিয়ন্ত্রক হয়ে দাঁড়াবে। তো এই গল্প শুধুই দেশভাগের কাহিনী নয়, এটি একটি সময়চিত্র, ব্যঙ্গচিত্র এবং চেতনার জাগরণ। দ্যাটস অল, থ্যাংক ইউ।